সুস্বাগতম আরপি নেট ক্লাসরুমে। আজকে ইউজিসি নেট এক্সামের সেক্ষেত্রে যে ডেটা ইন্টারপ্রিটেশন ডিআই যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি, সেই ডেটা ইন্টারপ্রিটেশন আজকে ক্লাস। ইন জেনারেলি আমাদের এই পরীক্ষার সময় ডেটা ইন্টারপ্রিটেশন করতে গিয়ে খুব অসুবিধার সম্মুখীন হয়ে থাকি। বিশেষ করে আমাদের প্র্যাকটিস প্রথমত কম থাকার কারণ, এছাড়া কত তাড়াতাড়ি একটা অঙ্ক সলভ করা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা সেইভাবে করে থাকি না। অ্যাকচুয়ালি শর্ট ট্রিক ছাড়া অ্যাকচুয়ালি আমাদের সময় তো মাত্র সেই 1 ঘন্টায় 60 মিনিট। সে 60 মিনিটের মধ্যে ডেটা ইন্টারপ্রিটেশন যদি মোটামুটি 15 মিনিট 20 মিনিট দিয়ে দিই, তো বাকি সময় কোথায় পাবো? অ্যাটলিস্ট অনেকে 10 মিনিট দিয়ে দেয়। তো আমরা যদি সেখান থেকে যত কম, আর আমি মানছি ম্যাথামেটিক্স মানে প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস কোনো মতেই করা যাবে না। তো তোমরা চলো, খুব যত তাড়াতাড়ি যতটা আমার পক্ষে সম্ভব হবে ততটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি কীভাবে ডেটা ইন্টারপ্রিটেশন করবে ডিআই সেটা আমি পড়ছি। আর ডেটা ইন্টারপ্রিটেশন টেবুলার ফর্মে আজকাল বেশি কোশ্চেন দিচ্ছে, মানে টেবিল ফর্ম্যাটে পাই চার্ট, বার গ্রাফ এগুলো দিয়ে থাকে, লাইন গ্রাফ, কিন্তু এগুলো সেটা এখন আর দিয়ে থাকছে না। তো মোটামুটি টেবিল ফর্ম্যাটটাই এখন এই আমাদের ইউজিসির ক্ষেত্রে, এখন পরীক্ষার ক্ষেত্রে এটাই আমার দেখা যাচ্ছে যে তোমাদের টেবিল ফর্ম্যাটে দিতে। তো এইখানে একটা দেখতে পাচ্ছ যে টেবিল ফর্ম্যাটে দেওয়া আছে, সে টেবিল ফর্ম্যাটটা তোমাদের হচ্ছে একটা ডিজিজ আর হসপিটালের সঙ্গে সম্পর্ক আছে। আর পরীক্ষার ক্ষেত্রে যখন পরীক্ষা করবে, যখন তোমার পরীক্ষা দেবে, তখন আগে দেখে নেবে যে উপরে কি একটা ইনস্ট্রাকশন লেখা থাকে। যে কোনো টেবিল হোক, যে কোনো একটা ইনস্ট্রাকশন লেখা থাকে, সেই ইনস্ট্রাকশনটা প্রথমে একটা ভালো করে পড়ে নেবে। ইনস্ট্রাকশন যদি ভালো করে না পড়াশোনা করো, তাহলে কী বলেছে, বা ওখানে আবার অনেক সময় সংখ্যাটাও দিয়ে দেয়। যদি তোমার সংখ্যার ব্যাপারটা থাকে, সংখ্যাটা অনেক সময় দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে দেখবে যে কী লিখেছে ওইটা অবশ্যই করবে। তারপর টেবিলটায় আসবে, টেবিলটা দেখে নিচ্ছি। এখানে যে টেবিলটা আমি সে বুঝাচ্ছি, আমি অন্য টেবিলে যাচ্ছি না। আমি দেখো এখানে হসপিটাল দিয়ে দিয়েছে, মানে এ বি সি ডি, আর কিছু ডিজিজ দিয়ে দিয়েছে, ভাইরাল ডিজিজ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এবং লিভার ডিজিজ। এবার এই ক্ষেত্রে এই এতগুলো হসপিটাল তোমার এখানে এটা 100 হবে, হ্যাঁ, এটা 1000 না, এটা 100 হবে। এটা এই এতগুলো যে ডিজিজ দিয়ে আছে, প্রতিটা হসপিটালে এই 100টা, প্রথম হসপিটালে 100টা বেড, তারপরে 50টা বেড, তারপরে 100টা বেড, তারপরে 50টা বেড, টোটাল 300টা বেড আছে। এই 300টা বেডের মধ্যে প্রতিটা হসপিটালেই তোমার যে বেড সংখ্যাগুলো দেওয়া আছে এত ভাগ করে দিয়েছে ডিজিজগুলো, এবং প্রতিটা ক্ষেত্রে কতজন করে ভর্তি হয়েছে প্রতিটা হসপিটালেই সেটাও দেওয়া আছে। তো পরীক্ষার শুরুতে একটা ট্রিক্স এটা বলতে পারো, যখন পরীক্ষা শুরু হবে তখন যে ডিআইটা পাবে প্রথমে সেটা করবে না। ডিআই যদি ফার্স্টেই পেয়ে যাও, মানে প্রথমেই তুমি ফার্স্ট কোশ্চেন ডিআইয়ের 5টা কোশ্চেন প্রথমেই তুমি ছেড়ে দিয়ে আগে কোশ্চেন করবে, তারপরে পরে এসে ডিআই করবে না। প্রথমে মাথা খারাপ হয়ে গেলে পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে যায়। তাহলে ডিআই কখনোই প্রথমে করবে না। এবার ডিআই পেলে পরে যখন ডিআই করতে আসবে, তখন প্রথমত যদি সংখ্যাগুলো খুব ইজি থাকে, মানে যোগ যদি করতে অসুবিধা না হয়, যোগ করতে, মানে পয়েন্টের পর বা পয়েন্ট দিলে বা 3 ডিজিট নাই, সেকেন্ড 2 ডিজিটে দিয়ে দিচ্ছে, আগে কী করবে না, রো ওয়াইজ যোগ করে নেবে। যেমন এটা তোমার হচ্ছে ভাইরাল ডিজিজ 90 হবে, তারপর তোমার হার্ট ডিজিজ তোমার 85 হবে, আর কিডনি ডিজিজে তোমার হবে 15 করে 40, আর লিভার ডিজিজে হয়ে যাচ্ছে তোমার 35। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি প্রথমে এটা যোগ করে নেবে, এটা যোগ করে দেখবে যে কতজন ভর্তি হয়েছে প্রতিটা ডিজিজের ক্ষেত্রে। এটা কি হবে, কেন করছে সেটা পরে তুমি বুঝতে পারবে। আর যদি 3 ডিজিট থাকে, মানে 3টা করে, বা যে এমন ডিজিট দিয়ে দিয়েছে যোগ করতে অসুবিধা হচ্ছে, তখন সেগুলো করতে যেও না। তখন কি করবে, পরে করবে, প্রশ্ন ওয়াইজ তখন করতে। মানে দুরকম ফরম্যাট, নিয়মটা দুরকম। তুমি আগেও যোগ করতে পারো, পরেও যোগ করতে পারো, কোশ্চেন দেখে যোগ করতে পারো, কিন্তু আগে করে থাকলে সুবিধা হয় অনেক ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে সেটা অসুবিধাও হয়। তো 3 ডিজিট থাকলে যোগ নাই বা করলে, বা পয়েন্টে থাকলে যোগ করলে না, তখন প্রশ্ন ওয়াইজ করবে। দেখো পরে প্রশ্ন আমি যাচ্ছি। তো এখানে বলেছে যেটা প্রশ্নের হিসাবে, হোয়াট ইজ দ্য রেশিও অফ পেশেন্ট অ্যাডমিটেড ফর ভাইরাল ডিজিজ অ্যান্ড কিডনি ডিজিজ। ইন জেনারেলি ডিআর ক্ষেত্রে রেশিও, পার্সেন্টেজ, অ্যাভারেজ এবং একটা ডাইরেক্ট কোশ্চেন থাকে। 2টো কোশ্চেন টাফ থাকে, 3টা মডারেট কোশ্চেন থাকে। এই 3টা মডারেট কোশ্চেন মধ্যে একটা তোমার ডাইরেক্ট কোশ্চেন ওখান থেকে জিজ্ঞাসা করবে, ডাইরেক্ট একেবারে, যেখানে ডাইরেক্ট তুমি অ্যান্সারটা করতে পারবে।
তো এখানে রেশিও বার করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, যেটা প্রথমে দিয়ে থাকবে, যেমন এখানে ভাইরাল ডিজিজ প্রথমে দিয়ে আছে, লাস্টে কিডনি ডিজিজ দিয়ে দিয়েছে, তাহলে প্রথমে যেটা দিয়ে থাকবে সেটা আগে লিখবে ভাইরাল ডিজিজ, তারপরে রেশিওর আমরা কি দুটো দিই, তারপরে লাস্টে কিডনি ডিজিজ। তাহলে তোমাকে এই রেশিওটা তোমাকে বার করতে হচ্ছে, ভাইরাল ডিজিজ কিডনি ডিজিজ। তা রেশিও কী তোমাকে যাতে বার করতে, ভাইরাল ডিজিজ কত, তাহলে এই যে তোমাকে প্রথমেই বললাম যোগ করে নিতে রো ওয়াইজ, এটা কত ছিল আমাদের ভাইরাল ডিজিজে 90, তা তুমি 90 এখানে লিখলে, এটা হচ্ছে যোগ করার সুবিধা। আর কিডনি ডিজিজে যখন ভর্তি হয়েছিল পেশেন্ট 40, তাহলে দুটো এদের হলো, আর এটা তোমার লাস্টে 0 করে অটোমেটিক কেটে যায়, আর পড়ে তাহলে কত দেয় 9:4, তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো কত 9:4 আমার হয়ে গেলো আমার অ্যান্সার। তাহলে এইটা তাহলে বুঝতেই পারছো তাহলে যে রেশিও করার ক্ষেত্রে খুবই সোজা, একদম রেশিও করা একদম সোজা। প্রথমে তোমাকে যেটা দিয়ে দেবে সেটাকে প্রথমে লিখে নিলে, লিখে নেওয়ার পর লাস্টে যেটা দেবে সেটা লাস্টে লিখবে। এখানে অনেক সময় ভুল হয়ে যায় আমাদের, কোনটাকে আগে দেবো। দেখো যারা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, আর যাদের প্র্যাকটিস করা কম তাদের ক্ষেত্রে তো প্রবলেম। তো সেইগুলোকে তো আমাকে ধরতে হবে, যেখানে প্র্যাকটিস কম আছে। তাহলে প্রথম দিকে যেটা থাকে সেটা প্রথমে লিখবে, এবং শেষে যেতে হবে সেটা লিখবে। এবং যেটা তোমার হচ্ছে আগে দিয়ে দিলে, মানে তোমার যেটা 90 হলো ভাইরাল ডিজিজ 90 লিখলে 40। ভাগ করার সময় এটা সোজা আছে বলে আমরা 10 ভাগ। আর এই রেশিওর ক্ষেত্রে সবসময় একটা কথা মানাই রাখবে, যেই সংখ্যা দিয়ে যেটা দিয়ে ভাগ করবে সেই সংখ্যা দিয়ে পরেরটা ভাগ করবে। এমন নয় যে এটাকে 3 দিয়ে ভাগ করছো, 3 দিয়ে 3 দিয়ে ভাগ করবে, এটাকে 2 দিয়ে যাবে 2 দিয়ে, ওটা নয়। ওয়ান টাইমে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যা দিয়ে ভাগ, মানে এটা দেখো 10 দিয়ে যাবে, তো তোমার 10 দিয়ে ভাগ করবে, এটা যেমন 40কেও 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কি 9:4। দেখো এখানে করেও দিয়েছি আমি, এগেনস্ট ভাইরাল ডিজিজ এখন 90 আর 40 করেও আছে, এবং তাদের রেশিও হচ্ছে তোমার কত 9:4। তাহলে এইভাবে হচ্ছে একটা রেশিও বার পরে একটা রেশিও আছে। দেখো হোয়াট ইজ রেশিও অফ টোটাল পেশেন্টস অ্যাডমিটেড টু হসপিটাল এ টু হসপিটাল বি। তাহলে এখানে হসপিটালের সঙ্গে আগেরটা কী ছিল, ডিজিজের সঙ্গে সম্পর্ক, এটা কি হসপিটাল এর সঙ্গে। তাহলে হসপিটাল এ তুমি প্রথমে লিখলে, তাহলে প্রথমে হসপিটাল এ, তারপরে কি বলছে টু হসপিটাল বি, তাহলে তারপরে কি হসপিটাল বি। তাহলে রেশিও জিনিসটা তাহলে বুঝতে পারছো কি একের সাপেক্ষে আর একটা সম্পর্ক। তো এ আর বিতে বলতে যে কতজন ভর্তি হয়েছে এ আর বিতে, তা তোমাকে তখন কী হিসাবে করতে হবে, কলম ওয়াইজ এ আর বি, তখন কলম ওয়াইজ করতে হবে। এই কলম ওয়াইজ করতে তোমাকে যোগ করে নিতে হবে। দেখো 30, 35, 15, 10, 90 হচ্ছে। যোগের ক্ষেত্রে নিজেকে খুব স্ট্রং থাকতে হবে। 35 আর 15, দেখো হিসাব করে 35 আর 15 কত 50, আর 10 60, আর 30 90, তাহলে এর ঘরে কত হলো 90। বি কত আছে 15 5 20, 20 আর 10 30, 5 35, তাহলে 35। তাহলে আগেরটা দেখো 10 দিয়ে ভাগ করে যাচ্ছে, খুব সুবিধা হয়েছিল। এবার এই ক্ষেত্রে কি 10 দিয়ে যাচ্ছে না, 35 আর 90 মোটামুটি আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে চলে যাবে, 5 দিয়ে চলে যাবে। তাহলে আমি 5 দিয়ে ভাগ করি, আমি কম হিসেবে করে, তাহলে এটা হলো 18 আর এটা 7। তাহলে এই ক্ষেত্রেই হচ্ছে তোমার হচ্ছে একটা এইখানে একটা জিনিস বুঝবার আছে, সেটা বুঝবার চেষ্টা করো। এইখানটা দেখো এই 18:7 হলো যখনই দেখতে পাচ্ছ একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা, তার মানে এর পরে কিন্তু কোনোভাবে ভাগ করা যাবে না। কারণ আমাকে তো একটা সংখ্যাতে আমি বলেছি কি একটা সংখ্যাতে 2 দিকে ভাগ করতে হবে, তা 2 দিকে যখন একটা সংখ্যাতে ভাগ করতে হবে, তাহলে আমি এখানটা আমি এটাও কাটতে পারছি না, এটাকেও কাটতে পারছি না। তাহলে আমার রইল কি লাস্টে 18:7, আমার অ্যান্সার হয়ে গেলো 18:7। তাহলে আমার অ্যান্সার হলো তোমার হচ্ছে এইটা 18:7। তাহলে এখানে দেখো করে দেওয়া আছে, একবার দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে এটা হলো 90, এটা হলো 35, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে রেশিও করতে গেলে রেশিও সব থেকে সোজা। এরপরটা দেখো টাইম লাগবে, এই ক্লাস করতে গেলে একটু আস্তে আস্তে করলে টাইম লাগবে, কিচ্ছু করার নেই। এর পরেরটা দেখো, হুইচ ডিজিজ অকুপাইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ বেডস ইন অল দ্য হসপিটালস। এটা একদম সোজা কোশ্চেন, শুধু যোগের উপর ডিপেন্ডেন্ট।
কী বলেছে প্রশ্নটা, আগে প্রশ্নটা ভালো করে করতে হবে। যেটা প্রশ্ন আমাদের প্রবলেমটা যেন কোথায় হয়, সবথেকে বেশি প্রবলেম হয় প্রশ্নটা পড়ি না আমরা। প্রশ্নটাকে কী বললো, হুইচ ডিজিজ অকুপাইজ, কোন ডিজিজ অকুপাইজ হাইয়েস্ট নাম্বার অফ বেডস, মানে সব থেকে বেশি কোন ডিজিজটা হাইয়েস্ট নাম্বার বেডস ভর্তি হয়েছে ইন অল দ্য হসপিটাল, মানে এ বি সি ডি এর ক্ষেত্রে। আর এর কিন্তু 100 কিন্তু 1000 নয়, এটা ভুলবশত হয়ে গেছে 100 ওটা। তাহলে এই যে হসপিটালগুলো আছে সেখানে সব থেকে হাইয়েস্ট কোথায় আছে, তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে, সবগুলো যোগ করতে হবে, প্রতিটা হসপিটালে কতগুলো হয়েছে, মানে কলম ওয়াইজ তখন করে দেবে, তখন দেবে এইখান থেকে দেবে যখন যোগটা। ওই জন্য বলেছে রো ওয়াইজ কলম, প্রথমে তোমাকে শুরুতে আমি কেন বলেছি এটা বুঝতে পারছো আশা করি, যে রো ওয়াইজ আর কলম ওয়াইজ যদি তুমি যোগটা করে রাখো তাহলে তোমার প্রথমে তাহলে এই অঙ্কটা 1 মিনিটে হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না, জাস্ট দেখবে আর করবে। তাহলে কিডনি ডিজিজ দেখো, হার্ট ডিজিজ দেখো 85, 40, 90, 35, এখানে হাইয়েস্ট তাহলে নাম্বার বেড কোথায় তাহলে ভর্তি হয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছ কি ভাইরাল ডিজিজ। তাহলে অ্যান্সার আমার হয়ে গেল কি ভাইরাল ডিজিজ, আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে ভাইরাল ডিজিজ হচ্ছে আমার কি সব থেকে বেশি অকুপাইজ করে রয়েছে। তাহলে অ্যান্সার আমার হচ্ছে দেখো সময় লাগলো এই অ্যান্সারটা করতে, একদম সময় লাগে না এই অ্যান্সারটা করতে, এই অ্যান্সারটা করতে একদম সময় লাগলো না। তাহলে এরকম করে একটা ডাইরেক্ট একটা কোশ্চেন থাকবে যেটা তোমার ডাইরেক্ট মানে তুমি জাস্ট দেখবে আর অ্যান্সারটা করবে। তাহলে এখানে মানে এখানে কত মাত্র 20 সেকেন্ড সময়, 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতো সময় লাগছে। তা এর জন্য আমি প্রথমে বললাম কি তোমাদের যে প্রথমে যোগটা করে না, রো ওয়াইজ আর কলম ওয়াইজ, তাহলে একটু সুবিধা হয়। অনেক ক্ষেত্রে আবার টাফ হয়, যেমন এবার যদি ধরো এবার কোথাও যদি সে 3 অক্ষরের মানে 3 ডিজিটের দিয়ে দিল, যদি তোমাকে 3 ডিজিটে দিয়ে দিল তাহলে তোমার তখন কি প্রবলেমটা হয়, তখন হচ্ছে যোগ করতে হয়তো সময় লাগতেই পারে, বাট করে নিলে সুবিধা আছে, কিন্তু আলটিমেট সুবিধা আছে। সেই আলটিমেট সুবিধার ক্ষেত্রে এবার দেখো পরের প্রশ্নটা দেখে যাও, হোয়াট ইজ দ্য টোটাল পার্সেন্টেজ অফ আনইউটিলাইজড বেড। আনইউটিলাইজড বেডসের বলছে পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজের অঙ্ক এলো। এবার আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের পার্সেন্টেজ শিখিয়েছি, খুব ইজি ওয়েতে পার্সেন্টেজ করা, যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নিও। পার্সেন্টেজের নিয়ম হয়েছে আমরা সে গতানুগতিক নিয়ম হচ্ছে যে পার্ট বাই হোল ইন্টু 100 বা গিভেন নাম্বার টোটাল নাম্বার ইন্টু 100 অ্যাজ এ মানে তোমার সূত্র হিসাবে। কিন্তু আমি বলবো, আমি দেখাই দেবো যদি এই ক্লাসেও মানে দেখিয়ে দেবো যে কীভাবে করবে। তো এই দেখো আনইউটিলাইজ, পরীক্ষার সময় কিন্তু একটু ভালো করে পড়াশোনা করবে, মানে ভালো করে পড়বে। প্রবলেমটা কী হয়ে যায়, পড়াশোনার আগে ইউটিলাইজ বলে দেবো, হোয়াট ইজ দ্য টোটাল পার্সেন্টেজ অফ ইউটিলাইজড বেডস। এটা প্রশ্ন করেছে আনইউটিলাইজ, কারণ পড়ে যদি আনটা না পড়ে ইউটিলাইজড বেড পড়ে নিই তাহলে প্রশ্নটার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তাহলে এইখান থেকে দেখতে হবে তাহলে আমাকে ইউটিলাইজ বেড কত আর আনইউটিলাইজ বেড কত সেটা বের করতে হবে। তাহলে ইউটিলাইজড কত আর আনইউটিলাইজড কত, তাহলে ইউটিলাইজড কত আছে, ইউটিলাইজ মানে আমার ওই হসপিটালগুলোতে কত তোমার ইউটিলাইজড আছে। তোমার টোটাল ইউটিলাইজ বেড হচ্ছে তোমার হচ্ছে 300, টোটাল হচ্ছে 300। তা 300 দেখো এর 100 তারপর 50 100, তাহলে 300 তোমার হচ্ছে তোমার টোটাল বেড। আর ইউটিলাইজ কত হয়েছে, তাহলে এই যে 4টে প্রথমে যোগ করতে বলে, এই 4টেরই যোগফল 250, 250 বেরাবে, যোগ করে নিও 250 বেরাবে, লেখা আছে দেখো 250 এই যেখানে। তাহলে 300টা আমার বেড আছে আর 250টা আমার ইউজ হয়েছে, তাহলে আনইউটিলাইজড কটা হলো, 50টা থাকলো আমার আনইউটিলাইজড 50টা আমার থাকলো। এর প্রশ্ন কী বলেছে কি হোয়াট ইজ দ্য টোটাল পার্সেন্টেজ অফ আনইউটিলাইজড, তার পার্সেন্টেজ বাস করে 50টার পার্সেন্টেজ কত। তাহলে আমাকে যদি ডাইরেক্ট বলে দিত কতগুলো বেড আনইউটিলাইজড, তাহলে আমি ডাইরেক্ট 50টা লিখতে পারতাম, অ্যান্সার হয়ে যেত। কিন্তু বলেছে আমাকে আনইউটিলাইজড বেডের পার্সেন্টেজ, তখন কী করবে 300-র মধ্যে, তার টোটাল আমার 300 মধ্যে 250 আমার ইউজ হয়েছে, তাহলে 50টা আমার ইউজ হয়নি, তার 300-র মধ্যে 50 কত পার্সেন্ট সেটা আমাকে বার করতে হবে। আমি কি শিখিয়েছিলাম আর আগের যে ক্লাসটা সেটা একটু দেখে নিও। আমি বলেছিলাম কি তোমার যেটা সংখ্যা থাকবে সেটাকে তুমি 100% ধরে নেবে, সেটাকে 100% ধরে নেবে। তাহলে এটা যে 100%, তার 10% কত হবে 30%। আমি বলেছিলাম কি লাস্টের দিক থেকে একটা ঘর কমিয়ে আসবে, মানে পয়েন্ট লাস্টের ঘর থেকে লাস্টে আগে করে পয়েন্ট একটা বসে, তাহলে পড়ে থাকো 30, আর পয়েন্টটা আবার শূন্য যেহেতু দাম থাকে না ওর জন্য শূন্য লিখবো না। তাহলে 1% কত হবে
আরও একটা ঘরে গিয়ে আসে বসবো, তাহলে 3, আর 3 হবে 1%। তাহলে এটার সুবিধা কোথায় হবে আমার? এটার সুবিধা এইখানে। আর যদি তুমি 30-এর হাফ 5, 10, 30-এর হাফ 15, 15, তা 15 কত পার্সেন্ট হবে? 5% হবে। এবার তোমাকে যেটাই দিক না কেন, তোমাকে যদি বলে 25% বার করতে যদি বলে, তুমি তাকে কী করবে? প্রথম 20% বার করবে, তার 5% বার করা আছে, 20% কত হবে? 60 হবে, আর 5% কত আছে? 15 আছে, তার 75। 25 ইকুয়াল টু 75। তোমার যদি বলে 41% কত হবে? যদি 41%, তখন কী করবে? তার 40 মানে তোমার কত হচ্ছে? 3, 4, 12, 120, আর 1% মানে কত হচ্ছে? 3, তাহলে তোমার হচ্ছে 123। মানে মুখে মুখে দেখো পার্সেন্টেজ আমি বার করতে পারছি, মুখে মুখেই। আমাকে এর জন্য কোনো পেন কলম ইউজই করতে হচ্ছে না আমার। তা 300-র মধ্যে আমাকে বলেছে তাহলে 50টা কত পার্সেন্ট হবে? তাহলে 50টা তোমার হচ্ছে কত পার্সেন্ট হবে? এইটা হচ্ছে প্রশ্ন, মানে এটা আমাকে বার করতে হবে। তা 30 সমান যদি আমার 10% হয়, 30 সমান 10%, 15 সমান তোমার হচ্ছে 5%, আর 3 সমান হচ্ছে তোমার 1%। এইটুকু তো বুঝে গেছে আশা করি। তাহলে আমাকে বলেছে কি 50, তা 50 আমাকে যেতে হবে। তা 50 যেতে কত যেতে হবে? 30, মানে তোমার 10% হচ্ছেই, বাচ্চা থাকছে কত? 20। তা 20 যাবে, তাহলে 15, মানে তোমার অলরেডি 10 + 5 মানে 15% হচ্ছেই, মানে 15% তোমার আসছেই। বাকি থাকছে আরও 5 বাকি আছে, আরও 5 বাকি আছে। এবার তোমার ভাবতেই পারো যে এই করতে তো অনেক সময় লেগে যাবে। আমি একটু ফার্স্টে বলছি, আমার এই ভিডিওটা অলরেডি বানানো আছে একটা। যত প্র্যাকটিস করবে তত তোমার মুখে মুখে একটা বেরাবে। এখন হয়তো মনে হবে কষ্ট হতে পারছে, ডাইরেক্ট বের করলে তো হতো। আমার সূত্র ওয়াইজ 50, সূত্রটা কি? পার্ট মানে বা গিভেন নাম্বার বা টোটাল নাম্বার ইন্টু 100, কাটাকাটি করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। মানে তোমার 50কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। 3 একে 3, 20, 3 6 18, 20, 3 6 18, 20, 3 6 18, মানে 16.66 হচ্ছে। তুমি এই ক্ষেত্রেও হয়তো মনে হতেই পারে যে এত তাদের তো আমার অ্যান্সারটা বেড়ে গেল, কেন আমি ওর মধ্যে যাবো? কিন্তু কিছু কিছু সময়ে, বেশিরভাগ টাইমে এরকম ডাইরেক্ট দেয় না, তখন ক্যালকুলেশন করতে প্রচুর সময় লাগে। তো তখন এই যে নিয়মটা শিখিয়েছি, এই নিয়মে কিন্তু খুব সোজা হবে। তাহলে 15% পর্যন্ত যেতে পারলাম, 5 বাকি থাকলো, কত? 3, তাহলে আমার আরও 16 হয়ে যাচ্ছে, মানে 48 হচ্ছে। এবার 2 পড়ে থাকছে আমার, এই 2টা পড়ে থাকছে, মানে 2 আমাকে যেতে হবে। তাহলে 3 সমান যদি তাহলে 1 একটু কম হবে, তাহলে তখন কী করবে? 0.3 মানে 0.01, 0.01 সমান হচ্ছে তোমার হচ্ছে 0.3, তার মানে 2 যেতে হবে। তা 2 যেতে হলে কতগুলো যাচ্ছে? 3 6 18, 3 6 18, মানে তোমাকে প্রায় 2-এর কাছাকাছি। তাহলে তোমার কী হচ্ছে? 0.6 হচ্ছে। তাহলে আমার 16 অলরেডি আগে পেয়ে গেছি, তাহলে 0.6, তাহলে সামথিং। তখন তুমি অ্যান্সার থেকে অ্যান্সার করে দিতে পারো, তখন আর তোমাকে বাকি ক্যালকুলেশন করার দরকার নেই। কিন্তু আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমাদের এখানে, দেখো, যখন ফুল সংখ্যা পেয়ে যাচ্ছ, মানে 16 পেয়ে গেলে, 17 পেয়ে গেলে, বা যাই হোক, পয়েন্টের পরে তখন কোনো কাজ হবে। তোমাদের এখানে দেখো 19 আছে, 16 আছে, 17 আছে, মানে এই পয়েন্টের পরে কোনো আর বার করার কোনো প্রয়োজন নেই। যখন 16 পেয়ে যাচ্ছ অ্যান্সার, মানে তখন চোখ বন্ধ করে 16 তারিখে চলে আসবে। তখন চোখ বন্ধ করে 16 রাখতে চলে আসবে। তখন আর দরকার নেই যে তোমার হচ্ছে পয়েন্টের পর কথা হচ্ছে। যদি এবার প্রবলেমটা কখন হবে? যখন তোমার দুটো অ্যান্সার, মানে তোমার হচ্ছে অ্যান্সারগুলোর মধ্যে আমার কী দিয়ে থাকবে, মানে দুটোকে ধরো, একটা দিচ্ছে তোমার ধরো হচ্ছে 16.1674, 16.44, তখন তোমার প্রবলেম আসবে, তখন একটা ক্যালকুলেশন। বাট যখন দেখে যাচ্ছ কি আমি 16 এসে গেছে, আমার 16 পয়েন্ট আর অ্যান্সার নেই, আপনি 16 পর্যন্ত পেয়ে গেছো, যখন তোমার পয়েন্টটা যখন সময় নষ্ট করবে না। এইগুলো হচ্ছে ট্রিক্স, আর কিচ্ছু না। এই ছোটোখাটো এখন মনে হতে পারে এগুলো সামান্য বিষয়, ব্যাপারটা সামান্য বিষয় নয়। পরীক্ষার হলে এই ছোটোখাটো বিষয়গুলো যদি নজরআন্দাজ করতে পারো, অনেক সময় নষ্ট হবে, নষ্ট থেকে কমে যাবে, অনেক সময় নষ্ট কমে যাবে। পরের অঙ্কটা দেখো, বুঝে যাবে, লাস্ট অঙ্ক এটা পার্সেন্টেজ অঙ্ক। এটা দেখলেও মোটামুটি আশা করি তোমাদের অনেকটা বুঝতে পারবে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ লিভার ডিজিজ পেশেন্ট অ্যাডমিটেড ইন অল দ্য হসপিটাল ফ্রম দ্য টোটাল পেশেন্ট অ্যাডমিটেড? এখানে কি বলেছে? হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ লিভার ডিজিজ পেশেন্ট অ্যাডমিটেড ইন অল দ্য হসপিটালস, মানে লিভার ডিজিজ পেশেন্ট এই যে আছে তার পার্সেন্টেজ বার করতে বলেছে, কিসের, কার সাপেক্ষে? টোটাল পেশেন্ট অ্যাডমিটেড। এই যে টোটাল পেশেন্ট অ্যাডমিট হয়েছে,
তা টোটাল পেশেন্ট কত দাঁড়াচ্ছে, আমি আগে প্রথম অঙ্কটা মনে করো, প্রথম অঙ্কটা কত টোটাল পেশেন্ট বেড়েছিল আমার, ভর্তি হয়েছে 250 আমার টোটাল ভর্তি হয়েছে। আর লিভার ডিজিজে কত, আমি ওই জন্য বলেছিলাম প্রথমে যোগ করতে বলেছিলাম লিভার ডিজিজে 35। তার মানে কি এই 250-র মধ্যে 35-এর পার্সেন্টেজ কত, 250-র মধ্যে 35-এর পার্সেন্টেজ কত, এইটা তোমাকে বার করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো 25 সমান 10%, 25 ইকুয়াল টু তোমার 10%, বারে বারে লিখতে হবে, এটা ঘরে যখন প্র্যাকটিস করবে তখন তোমার লিখতেই হবে। 25 সমান 10%, 2.5 সমান 1%, তাহলে আমার কত বার 35, তাহলে 25 হয়ে যাচ্ছে 10%, তাহলে 10%-এর বেশি হবে, বাকি থাকছে কত 10 বাকি 2.5 মানে 1%, তার 10 মানে 4 মানে 14%, আর তোমার 14% হচ্ছে তোমার অ্যান্সার। মুখে মুখে হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে আসল কথা, মুখে মুখেই হচ্ছে। দেখো অঙ্কটা কোনো আমাকে আলাদা পেন পেপার লাগছেই না আমার। তবে এখানে তোমাকে কি করতে হবে, একটু যোগ বিয়োগ গুণ একটু স্ট্রং হতে হবে, তবে সেখানে তুমি জিনিসটা করতে পারবে। আমি কি করলাম, 250-কে প্রথমে কি 10% করলাম, 25, একটা সংখ্যা আগে কমে গেল 25, আরও একটা ঘর কমে গেলে তার 2.5 সমান 1%। আমাকে কত বলছে 35 বার করতে বলেছে, 250 সমান 35, তার 25 সমান 10% হয়ে যাচ্ছে, 35 10 বাকি থাকছে, 10 বাকি থাকছে, তাহলে আমাকে আরও 10 যেতে হবে, কত পার্সেন্ট, তো 2.5 সমান যদি 1% হয় তাহলে 4 দিয়ে গুণ করলে তো 10 হয়ে যাচ্ছে, মানে কি 10 আর 4 14, তা 14%, তাহলে আমাকে অ্যান্সার হয়ে গেলে কত 14%। এইখানে এবার একটা জিনিস বুঝে, যদি তোমার গতানুগতিক নিয়মও যদি যাও, এবার সেটাও আমি দেখাই দিচ্ছি। এবার গিভেন নাম্বার কত আমার দিয়ে আছে, যেটা তোমার গিভেন নাম্বার তো 35 বা পার্ট, টোটাল হোল নাম্বার কত 250 হোল নাম্বার আমার ইন্টু 100, এটা হচ্ছে তোমার সূত্র পার্সেন্ট। এটা কাটাকাটি করো, 0 0 কাটলে 5 দিয়ে 5 দুগুণি 10, 5 5 25, 5 দিয়ে করে 5 7 35, 7 দুগুণি 14। দেখো এতগুলো কাটাকাটি করে গুণ করে আমাকে তারপর 14 আসতে হলো। আর তুমি এখানে তখন যখন প্র্যাকটিস হয়ে যাবে না এই পেপারটা, তখন তুমি 25 সমান 10% লিখবে না কিন্তু, বা 2.5 সমান 1%, তোমার মুখে মুখে তোমার হয়ে যাবে। তুমি জানো যে 25 সমান 10%, তোমার মুখেই হয়ে যাবে 25 সমান 10%, তাহলে 35-এ 10%, তার 10 বাজছে, তার 1% কত 2.5, তার 4 দিয়ে গুণ করলে তো তোমার 10 হয়ে যাচ্ছে, তা তোমার 14, মানে তোমার মুখে মুখে করছে 14, এখানে 14 মুখে মুখে হলো, আর এখানে কাটাকাটি করে তোমার লাস্টে 14 হলো। এবার তোমরাই বলবে যে কোনটা সব থেকে সুবিধা। যদি পার্সেন্টেজের এইটা যদি আরও যদি মনে হয় এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমার পার্সেন্টেজ অলরেডি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা অবশ্যই তোমরা একটু দেখে নিও। আশা করি তোমার আমি ভিডিওটার লিঙ্কে আমি অবশ্যই দিয়ে দেবো। তাহলে এই যে ডিআই থেকে বুঝতে পারছি আমি কতটা, আমি যে পড়ার যেভাবে পড়লাম, প্রথমত হচ্ছে ডিআই করতে গেলে তোমার হচ্ছে মেন প্রবলেমটা হচ্ছে আমরা পড়ি না ভালো করে। প্রথমত ভালো করে পড়তে হবে, পড়ে জিনিসটা বুঝার পর জিনিসটাকে ক্যালকুলেশনে যাওয়ার আগে প্রথমত কী করবে, রো ওয়াইজ কলম ওয়াইজ যোগ করবে, যদি সেটা যদি খুব সোজা দেওয়া থাকে। আর যদি খুব টাফ দেওয়া থাকে, মানে যোগ করতে কষ্ট হয়, মানে টাইম লেগে যাবে, তাহলে ছেড়ে দেবে। প্রশ্নে যখন দেখবে যেমন কোশ্চেনও চেয়েছে তখন সেই হিসাবে যোগ বিয়োগ করবে। দুটোই বলে দিলাম আমি। পার্সেন্টেজ করার সময় সবসময় যে ফর্মুলাটা বললাম ওটা আমার ফর্মুলা নয়, এটা অলরেডি আমিও কারোর কাছে শিখেছি, সেই হিসাবে করবে, খুব ইজিলি মুখে মুখে বার করতে পারবে তোমার হচ্ছে পার্সেন্টেজ। আর ওইখানটায় সময় তোমার প্রচুর কমবে। তাহলে এইগুলো যদি একটু মেনটেন রাখতে পারো তাহলে অবশ্যই মনে করি আমি ডিআই আরও দুটো ডিআই আমি করাবো অবশ্যই, একটা পায়েও করাবো, পাই চার্ট, আর একটা টেবিল আর একটা ফরম্যাট করাই দেবো, একটু টাফ টেবিল করাবো একটা। তাহলে যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং আমার আরপিনেট ক্লাসরুম যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং এফবি পেজও আরপিনেট ক্লাসরুমই আছে। আর যদি টিউশন পড়ার থাকে, যদি মনে হয় পুরোপুরি বাংলায় আমার এই টিউশন অনলাইন মোডে হয়ে যাবে, অনলাইন মোডে ক্লাস আমার, ফোন করে নেবে 8918801247 এই ফোন নাম্বারটা ফোন করে নেবে। যদি ইচ্ছা হয় যে অনলাইনে ক্লাস করব তাহলে অবশ্যই যোগাযোগ করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে। থ্যাংক ইউ।